একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭৯ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই দর্শক, যাতে করে একটা ধারণা পাওয়া যায় কী ধরনের অপতথ্য আসলে ছড়াচ্ছে, যাদের ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গায়ে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে গাজার শিশুদের মুখে খাবার তুলে দিচ্ছেন, এমন একটি পোস্ট ফেসবুকে ভাইরাল। ক্যাপশনে লেখা, মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন, যেটা আছে কেবল রোনালদোর। অনেকে নিজের আবেগ ঢেলে সেখানে কমেন্ট করেছেন। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ছবিটা ভুয়া, এআই দিয়ে বানানো। ওদিকে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী প্রচারণামূলক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে ইসলামিক বাংলাদেশে একজন হিন্দু নারী নিখোঁজ হয়েছেন এবং শুধুমাত্র তার ধর্মের কারণে তিনি নাকি বিচার পাচ্ছেন না। তবে সিএ প্রেস উইং ফ্যাক্টস নিশ্চিত করে দাবিটি মিথ্যা, ধর্মীয় পরিচয় নয়, বরং নারীটি নিখোঁজ হননি এবং স্বেচ্ছায় তার স্বামীর বাড়ি ছেড়েছিলেন। পরে তাকে নিরাপদে এবং অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এসবের মাঝে আবারও নকল হয়েছে ৭১ টেলিভিশনের ফটোকার্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে ৭১-এর ভুয়া ফটোকার্ড ব্যবহার করে। এমন বেশ কিছু অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি বেশ কয়েকটি হিন্দুত্ববাদী প্রচারণামূলক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মিথ্যা দাবি করা হয়েছে ইসলামিক বাংলাদেশে একজন হিন্দু মহিলা নাকি নিখোঁজ হয়েছেন এবং এফআইআর দায়ের করা হয়নি শুধুমাত্র তার ধর্মের কারণে। তবে এই অভিযোগের ফ্যাক্ট চেক করে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানায় এই দাবিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। নিখোঁজ মহিলা ভূমিকা মণ্ডল তার ধর্মীয় পরিচয়ের কারণে অপহরণ বা লক্ষ্যবস্তুতে পরিণত হননি, বরং ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় তার স্বামীর বাড়ি ছেড়েছিলেন এবং পরে তাকে নিরাপদে ও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ওদিকে ফেসবুকে একটি পোস্টে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পতাকার রঙের স্কার্ফ গায়ে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কয়েকটি ছোট্ট বাচ্চাকে খাবার বিতরণ করছেন। ক্যাপশনে লেখা, মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন, যেটা রোনালদোর আছে। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিম জানায়, ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা একটা ভুয়া ছবি। সম্প্রতি মূলধারার গণমাধ্যম ৭১-এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নাকি বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই, বিএনপির এককভাবে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল তথ্যটি মিথ্যা। এই শিরোনামে ৭১ টিভি কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং খন্দকার মোশাররফ হোসেনও এমন কোনো মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এসবের মধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়ল সরকারের আসল চেহারা ফাঁস এই শিরোনামের একটি ভিডিও, যেখানে একজন বৃদ্ধকে বলতে শোনা যাচ্ছে, ইউনূস সরকারকে সরাও, দেশ বাঁচাও। প্রায় ৪,০০০ শেয়ার আর লক্ষ লক্ষ মানুষ সেটা দেখেছেন। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ভিডিওটি ভুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও। গুজবকে বিশ্বাসযোগ্য করতে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে। আমরা এখান থেকে আলাপটা শুরু করতে চাই। আমাদের সঙ্গে আগে জেনেছি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করি। জনাব তানভীর হাসান জোহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং এই আয়োজনে বরাবরই আপনি আমাদেরকে সময় দেন এবং বেশ কিছু বিষয় আসলে স্পষ্ট হওয়ার চেষ্টা করি। আপনি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং একই সঙ্গে আপনি একজন প্রসিকিউটরও বটে। দুটো দিক নিয়ে আসলে আলাপ করতে চাই। আইনগত দিকে একটু পরে আসছি, আগে একটু বলবেন, এখন একটা নতুন সমস্যার নাম হয়ে দাঁড়িয়েছে গুগল জেমিনির যে এআই টুলস গুগল ভায়ো 3, এবং আমরা দেখতে পাচ্ছি ডিএমপি কমিশনারের যেরকম একটা এআই ভার্সন তৈরি করা হচ্ছে, নানামুখী মানুষের ছবি তৈরি করা হচ্ছে। আমাদের গণমাধ্যমে রিপোর্টার তো পুরো অ্যাভেলেবেল আসলে এআই, এবং ইচ্ছা মতো ফানি কন্টেন্ট তৈরি করা হচ্ছে এবং মুশকিল হচ্ছে অনেকে ফান বুঝতে পেরেও শেয়ার করছেন, সেখান থেকেও মানুষ বিভ্রান্ত হচ্ছে। সমস্যাটা কতটা জটিল এবং উন্নত দেশগুলো কিভাবে সামলাচ্ছে? জি, ধন্যবাদ।
আসলে এআই রিলেটেড সমস্যাটা দিনে দিনে বাড়ছে। আমরা বিভিন্ন প্রেক্ষাপটে দেখছি এবং আমি যেখানে কর্মরত আছি সেখানেও কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ আমরা নিত্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিষয়গুলো নিয়ে আমাদেরকে ফেস করতে হচ্ছে যে কোনটা রিয়েল অডিও, কোনটা এআই অডিও কিংবা কোনটা রিয়েল ভিডিও, কোনটা এআই ভিডিও এরকম জি। বিষয়ও আসছে। তো যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলতে চাই, আপনি রিপোর্টে যে জিনিসগুলো আমাদেরকে দেখালেন সেখানে খুব স্পষ্ট বিদ্যমান যে এআই বেসড কিছু ভিডিও কন্টেন্ট কিংবা অডিও শুধুমাত্র একটি বিশেষ চরিত্র সাধনের জন্য উদ্দেশ্য স্বার্থ হাসিলের জন্য এগুলো তৈরি করা হয় এবং উত্তেজনা তৈরি করা হয়। অনেকে সামনে এগোতে পারছে না, অনেকে পিছন থেকে করছে, নানা রকম প্রেক্ষাপটে ভুয়া কন্টেন্টগুলো যাচ্ছে। তবে একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই, এআই দ্বারা তৈরি যে কোনো ভিডিও কিন্তু এখন সহজে নির্ণয় করা যায়, খালি চোখেই কিছুটা নির্ণয় করা যায়। তারপরেও এআই ডিটেকশনের জন্য অনেকগুলো টুলস আছে এবং এআই এর জন্য আমাদের বর্তমান সরকার ইতোমধ্যে একটা খসড়া প্রস্তাবনা করেছে। এটা আইন প্রচলিত হয়ে গেলে পরে যারা এআই কন্টেন্ট দিয়ে এরকম উত্তেজনা তৈরি করবে তাদেরকে কিন্তু এই আইনের মাধ্যমে বিশেষ করে এআই কন্টেন্টের অধীনে আনা সম্ভব। এবং এছাড়াও অনলাইনে যে কোনো প্রকার মিথ্যা প্রপাগান্ডার শাস্তি কিন্তু প্রচলিত আইনে আছে এবং ফৌজদারি কার্যবিধিতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা প্রয়োগ। আমি একটি বিষয় একটু বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই এআই বেসড টেকনোলজিকে যদি আমরা লিগ্যালি অ্যাপ্রেস করতে চাই তাহলে অবশ্যই ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমাদের এক্সিস্টিং জুডিশিয়ারি সিস্টেমের সাথে আমাদের ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেমটাকে ইন্টিগ্রেশন করতে হবে ভায়া আপনার ডিপ্লোমেটিক্স এবং এমল্যাট এনি সর্ট অফ এগ্রিমেন্ট, মিউচুয়াল ট্রাস্ট অ্যাটর্নি এগ্রিমেন্ট আছে, ট্রিটি আছে, এগুলো নিয়ে কাজ করলে পরে আমরা এই জাতীয় যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। ক্রস বর্ডার সলিউশনটা কিভাবে করা সম্ভব, মানে এরকম অ্যালায়েন্সগুলো কিভাবে হয়, বাইরের দেশগুলো আসলে কিভাবে করে? জি, ধন্যবাদ। এটি একটি গুরুত্বপূর্ণ এবং এটা আপরাইজিং একটা টপিক এবং সারা বিশ্বে কিন্তু এটা নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে। যেমন আমরা যদি সাউথ এশিয়ান কান্ট্রি বা সার্কভুক্ত কান্ট্রিগুলো সকল জুডিশিয়ারি সিস্টেম যদি ঐক্যমত পোষণ করি যে আমরা সাইবার ক্রিমিনাল ডেটাবেস এগ্রিমেন্ট করব এবং এক্সচেঞ্জ করব। অর্থাৎ আজকে যদি পার্শ্ববর্তী দেশ থেকে যদি কেউ আমার নেটওয়ার্কে অবৈধ প্রবেশ করার চেষ্টা করে তাহলে তার আইডেন্টিটি তথ্যটা সে আমার ল এনফোর্সমেন্ট টিমকে দেবে। অথবা বাংলাদেশের কোনো হ্যাকার যদি পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশকে যদি স্ক্যান করে তার আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসটা আমাদের পুলিশ যথাযথ মাধ্যমে এক্সচেঞ্জ করবে, তাহলে দেখা যাবে যে অ্যানোনিমাস যে সকল অ্যাটাক সে অ্যাটাকগুলো কিন্তু আইনের মাধ্যমে আনা যাবে। অনেকে ডেটা প্রাইভেসির দোহাই দিয়ে সাধারণত এই তথ্যগুলো দিতে চায় না, এতে কিন্তু উপরন্ত অপরাধীরা কিন্তু বেশি সফল হয় এবং তারা কিন্তু উৎসাহী হয়ে এই কাজগুলো করে। তো সুতরাং ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেমের জন্য দুটি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে বৈশ্বিক আইসিটি লকে অ্যালাইন করে আমাদের আইনটাকে সেই পর্যায়ে সমন্বিত করা এবং পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যাতে আমরা এটা এক্সচেঞ্জ করতে পারি এবং ক্ষেত্র বিশেষে এই ক্লসটি জোগাড় করতে হবে যে তারা কিন্তু সাইবার ক্রিমিনালকেও কিন্তু বন্দি চুক্তি বিনিময় একদম একদম আমি আসলে দুটো ওয়েতে আসলে চিন্তা করার একটা সুযোগ পেলাম এবং নিশ্চয়ই এটা আসলে রাষ্ট্রীয় ব্যাপার, সেভাবে হয়তো সলভ করা যাবে। কিন্তু এখনকার সময়টা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন, মানে 2022 সালের শেষের দিকে যখন চ্যাট জিপিটি কেবল তার খুব ভালো মতো যাত্রা শুরু করার একটা সিমটম দিচ্ছিল, তখন বলা হচ্ছিল এটা একটা মেশিন লার্নিং প্রসেসে কাজ করে এবং আজকে জিনিসটা সার্চ দিচ্ছেন, আগামী 1-2 বছর পর আরও নিখুঁতভাবে সে আপনাকে জবাব দেবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ডিপ ফেক যতটা ডিপ হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বড় মুশকিল অপেক্ষা করছে। আমরা আসলে তাৎক্ষণিকভাবে কিভাবে বুঝবো কোনটা ফেক কোনটা রিয়েল এবং সমাধানগুলো আসলে কিভাবে করা যায়? এআই ডিটেকশনের জন্য অনেকগুলো টুলস আছে। এআই চেকার, আমরা এটা ফ্রি টুলস এবং এআই দিয়ে যদি কোনো নগ্ন ছবি তৈরি করা হয় সেই সাইটটিও বন্ধ করার মতো ব্যবস্থাপনা আছে। তবে এটাকে যদি আরও অধিকতর আইনি প্রক্রিয়া আনতে হয় তাহলে আমাদের ফোরাম করা লাগবে। ইউরোপিয়ান ইউনিয়ন ফোরাম, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ফোরাম, তারা কিন্তু ইতিমধ্যে IEEE কনফারেন্সে এইসব বিষয়গুলো তুলে ধরেছে। তো সেক্ষেত্রে আপাতত যে বিষয়টি আমরা বলতে চাই, আমাদেরকে সচেতন হতে হবে এইভাবেই যে আমরা যাতে দায়িত্বশীল কন্টেন্টে লাইক কমেন্ট শেয়ার করি। এই যে 4000 কন্টেন্ট আপনি বললেন বেশ কয়েকটা ভিডিওতে শেয়ার হয়ে গেছে যেটি ভুয়া, তাহলে এই 4000 লোককেও কিন্তু শনাক্ত করে আইনের আওতায় যদি আনা যায়
চারজনও আনা যায় তাহলে কিন্তু এই কন্টেন্ট বা উদাহরণ যদি তৈরি করতে পারে তাহলে কিন্তু আমরা ম্যানুয়ালি যেটা দেখেন আমরা যখন কথা বলছি তখন একটা সাদামাঠা দিন, একেবারে দৈনিক যে সাদামাঠা অবস্থা, কিন্তু আমরা জানি সামনে একটা বড় নির্বাচন, জাতীয় নির্বাচন অপেক্ষা করছে এবং খোদ নির্বাচন কমিশন পর্যন্ত একটা কনসার্ন জানিয়েছেন যে নির্বাচনকে ঘিরে এআই এর দৌরাত্ম্য বাড়তে পারে এবং এটা বলার অপেক্ষা রাখে না। এখনই নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়ে গেছে ডিপফেক দিয়ে। মানে আগে থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেক্ষেত্রে? আমরা কিন্তু বরাবরই সরকারকে তথ্য মন্ত্রণালয়তে বিভিন্ন সেমিনার হয়েছে বিভিন্ন ব্যাপারে এবং আমরা সেখানে কিন্তু আমন্ত্রিত হয়ে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছি একটি বিষয়, রাষ্ট্র কর্তৃক কিন্তু একটা ফেক নিউজ পোর্টাল করা লাগবে, যেখানে যেদিনকার ফেক নিউজগুলো ভাইরাল হবে সেখানে রাষ্ট্র কর্তৃক ওই পোর্টালে কিন্তু ভেরিফাইড হবে যে এটা একটা ফেক নিউজ। এই কাজটি কিন্তু অনেকেই করছে, আপনারা একাত্তর যেমন করছে, অনেক সময় দেখেছি কিছু কিছু নিউজ অনলাইন নিউজ ফোরামও তারা কিন্তু করছে যে কোনো একটা ফেক নিউজ স্প্রেড হলে তারা বলে যে এই খবরটি ভুয়া, কিন্তু এটা কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রেরই দায়িত্ব, রাষ্ট্র তথ্য মন্ত্রণালয়ের অধীনে যদি এই কাজটি করা যায় আশা করি আমাদের এই আগত নির্বাচনের যে কোনো রকমের ভুয়া সংক্রান্ত নিউজগুলো সহজে সমাধান করা যাবে এবং মানুষজন বিশ্বাস করতে পারবে কোনটি ভুয়া। আরেকটু সহজ করা যায়, মানে এটা অনেকেই নানামুখী প্রস্তাব আইডিয়া দেয়, তো তাদের ভিতরে একটা হটলাইনের কথা বলা হয়, আর একটা বলে কোনো একটা ডেডিকেটেড অ্যাপ তৈরি করা, অর্থাৎ আমি যেই রিউমারটা পেলাম সেটা আসলে রিউমার কিনা আমি সেই অ্যাপের মাধ্যমে চেক করতে পারি যে অ্যাপটার স্বয়ং রাষ্ট্রের পক্ষ থেকে মনিটরিং করা হবে, এমনটা করা যায় কিনা? জি সঠিক, আমি এই কথাটি বলছি। নট অনলি অ্যাপ, আমি পাশাপাশি ওয়েবসাইটের কথাও বলেছি, তবে অ্যাপটি হলে অনেক ফ্রেন্ডলি হয় কারণ আমরা সবাই বেশি স্মার্টফোন ইউজ করি এবং গুজবটা ছড়াই কিন্তু স্মার্টফোন দিয়ে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেকগুলো বিষয় রয়ে গেল, এই স্বল্প সময়ের মধ্যে সেগুলো হয় না এবং আমি সেগুলো নিশ্চয়ই মার্ক করলাম। পরবর্তী আয়োজনে আবারও কথা হবে আশা করি আপনার সঙ্গে। ছিলেন আমাদের সঙ্গে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং আমরা মূলত কথা বলছিলাম যে রিউমারগুলো ছড়াচ্ছে সেই রিউমারগুলোর মধ্যে একটা বড় অংশ জুড়ে আসলে এআই ঘুরে বেড়াচ্ছে এবং সেই এআই প্রযুক্তি দিয়ে আসলে কিভাবে এআইয়ের যে অপরাধগুলো সেটা দূর করা যায় সেই সলিউশনটা আমরা আসলে খোঁজার চেষ্টা করছিলাম। এবং আপনারা আছেন দর্শক ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।